পূর্বাচলে প্লট দুর্নীতি, শেখ হাসিনা পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হওয়া উচিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। হঠাৎ ভ্যাট শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী, মূল্যস্ফীতির পাগলা ঘোড়া বেপরোয়া হয়ে ওঠার শঙ্কা। সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত, নিরাপত্তা ইস্যুতে বোঝাপড়া থাকতে হবে ঢাকা দিল্লি। জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে, প্রভাব খাটানো হয় মালিকানাধীন গণমাধ্যমেরও। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। সংবাদে আরও থাকছে, ধানমন্ডিতে দিনে দুপুরে ১৫৯ ভরি গয়না চুরির ঘটনায় অবশেষে গ্রেফতার ৩, ৫০ ভরি স্বর্ণ উদ্ধার। পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব প্লট নিজেদের নামে করে নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডের ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নেন তারা। মামলায় সাইমা ওয়াজেদ পুতুল ১ নম্বর আসামি ও শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করা হয়েছে। পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের সম্পদ ব্যবহারকে সরাসরি ডাকাতির সঙ্গে তুলনা করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি। তদন্তে টিউলিপের ওইসব সম্পদ অবৈধ প্রমাণিত হলে তা ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে মন্ত্রিত্বের পদ থেকে তাকে বরখাস্তের দাবি উঠেছে যুক্তরাজ্যে। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ সহ একের পর এক অভিযোগের মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা এই মন্ত্রী এখন দুর্নীতির বিস্তর অভিযোগে অভিযুক্ত। তাকে নিয়ে এবার মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে টিউলিপের সম্পদের ব্যবহারকে স্পষ্ট ডাকাতি আখ্যা দেন ডক্টর ইউনূস। প্রকাশ্যে ক্ষমাও চাইতে বলেন তিনি। টিউলিপের ব্যবহৃত লন্ডনের সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তার এসব সম্পদ অবৈধ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান বাংলাদেশের সরকার প্রধান। ডক্টর ইউনূসের এ মন্তব্যের পর টিউলিপের বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল টরি পার্টি। এরই মধ্যে তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় এমপি কেমি বেইডনক। যুক্তরাজ্য সরকারের ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইডো টিউলিপকে পদ থেকে সরানোর জোরালো দাবি জানান।
Now look. এ অবস্থায় টিউলিপের বিরুদ্ধে অপ্রকাশিত সম্পদ প্রকাশে আদেশ জারি করতে জাতীয় অপরাধ সংস্থা এনসিএ-কে চিঠি দিয়েছেন টরি নেতা সুসান হল। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হঠাৎ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্কের হার বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের শঙ্কা, এতে উচ্চ মূল্যস্ফীতির পাগলা ঘোড়া আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। অসহনীয় দুর্ভোগে পড়তে পারেন নিম্ন আয়ের মানুষ। ভ্যাট শুল্ক না বাড়িয়ে কর জাল সম্প্রসারণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার পুরোপুরি অটোমেশন জরুরি বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। রাজস্ব আদায়ে গতি নেই, নতুন করে আর নোট না ছাপানোর পরামর্শ আছে উন্নয়ন সহযোগীদের। এমন বাস্তবতায় অর্থের সংস্থানে হন্যে হয়ে খুঁজছে সরকার, নিচ্ছে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় পদক্ষেপ। বিদেশি আঙ্গুর, আনার, আপেল বা কমলার মতো ফলগুলো কয়েক বছর আগেও সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই ছিল, কিন্তু ডলারের বিপরীতে টাকার দরপতনের পাশাপাশি দফায় দফায় কর বৃদ্ধিতে এসব এখন শুধুই উচ্চবিত্তের পণ্য। পার কার্টনে আপনার 3 থেকে 400 টাকা বেশি দিয়ে কিনতে হইতেছে। তো এটাতে দাঁড়ায় প্রতি কেজিতে, ফলের কেজিতে প্রায় আপনার 40 থেকে 50 টাকা আমরা কেজিতে বেশি করে বিক্রি করতে হয় আর কি। গত 2-3 দিন আগে ছিল সবুজ আপেল 300 টাকা, আজকে বিক্রি করি 320 টাকা, 330 টাকা, এরকম চলতে আছে। বেদানা 600, 620। এদিকে রেস্তোরাঁর খাবারেও ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এতে খাবারের দাম শিগগিরই বাড়বে বলছেন রেস্তোরাঁ মালিকরা। অবশ্যই বাড়ানো দরকার, কিন্তু এই মুহূর্তে আমরা চারপাশে আরও রেস্টুরেন্ট আছে, এদের সাথে কথা বলতে হইবে, এরা যেভাবে বাড়াইবে ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে সবাই মিলে। যেহেতু ওই যে খাবারটা ব্যাটটা বাড়ছে, ওই ব্যাটটার সাথে খাবারের অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হওয়ার কারণে খাবারের দামটা বেড়ে গেছে। একইভাবে মোবাইল ফোনের সেবা, ব্রডব্যান্ড ইন্টারনেট, এলপি গ্যাস সহ শতাধিক পণ্যের শুল্ক কর বাড়িয়েছে সরকার, যাতে বাড়তি আদায় হবে 12,000 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, এসব শুল্ক কর প্রাথমিকভাবে তাদের দিতে হলেও শেষ পর্যন্ত তা ভোক্তাদের পকেট থেকেই যাবে। যদি গ্যাসের মূল্য 2.5 গুণ বৃদ্ধি পায় অথবা আমাদের উপরে যদি 5% জায়গায় 15% ব্যাট ডাইরেক্টলি ইম্পোজ করা হয়, তাহলে 10% প্রোডাক্টের দাম গ্যাস বৃদ্ধি মিলায় প্রত্যেকটা প্রোডাক্টের দাম 20 থেকে 25% বৃদ্ধি করা ছাড়া আমাদের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ এর চাপে করের হার বৃদ্ধি করে আদায় বাড়ানোর সহজ পথে হেঁটেছে সরকার, যাতে চাপে পড়বে সাধারণ মানুষ। আইএমএফ এর যে একটা চাপ আছে, সেই চাপটা আর বোধহয় বাইপাস করার কোনো অপশন খুঁজে পাচ্ছে না। সুতরাং এই কারণেই কিন্তু এই মাঝপথে এসে একটা জনবিরোধী বলবো আমি একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। করজাল সম্প্রসারণ, বড় প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি রোধ এবং অটোমেশনের মতো পদক্ষেপ নিলে হার না বাড়িয়েও বাড়তি রাজস্ব আদায় সম্ভব বলছেন এই অর্থনীতিবিদ। করের নেটটা বাড়াতে হবে, পাশাপাশি এই যে কর ফাঁকি দেওয়ার যে একটা সংস্কৃতি আছে, আপনি এনবিআর এর সাথে কথা বলে দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলোতে এই ট্যাক্স ফাঁকির ফাইল ঝুলছে। এবং আরেকটা হলো যে কর অব্যাহতি দেওয়ার যে একটা সংস্কৃতি। সরকারের আয় বাড়ানোর পাশাপাশি ব্যয় সংকোচনেরও পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ড্রাস্টিক্যালি কমানো উচিত সরকারি ব্যয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা না করেই ভ্যাট শুল্ক বৃদ্ধির পদক্ষেপকে আত্মঘাতী বলছেন রাজনীতিবিদরা। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর কর বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে বলেও মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই কষ্টে আছে সাধারণ মানুষ। অনেক পণ্য চলে গেছে নিম্নবিত্তের নাগালের বাইরে, তার উপর আবার নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করল সরকার, যা অনেকটা মরার উপর খাড়ার ঘা। আমার খুব ভাবতে অবাক লাগে যে উপদেষ্টা পরিষদে এটা একমত হলেন কিভাবে ওনারা। সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে আসে তখন কিন্তু দেখা যাবে যে ওনারা হয়তো বলবেন যে সংস্কার করা যাচ্ছে না, পলিটিক্যাল পার্টিগুলো কোনো সহযোগিতা করছে না। পলিটিক্যাল পার্টিগুলো তো সহযোগিতা দিচ্ছে। আমরা তো চাই যে আমাদের সাথে তো আপনার এই বিষয়গুলো নিয়ে কোনো কনসাল্ট করেন নাই। ইন্টারনেট সেবার উপরে ভ্যাট বসানো মানে বাংলাদেশের কোটি কোটি জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্য এবং চিকিৎসা থেকে বঞ্চিত করা। রাজনৈতিক দলগুলো সরকারের এই পদক্ষেপে অবাক। অংশীজনদের সাথে পরামর্শ না করে এই ধরনের সিদ্ধান্তকে হঠকারী বলছেন তারা। বিষয়টা তো গতকালকে থেকেই বেশি আলোচনা এসেছে। আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে আমাদের কর্মসূচি দিব। আমরা সকল রাজনৈতিক দলই একটা ঐক্যমতে পৌঁছাবো যে এই ধরনের জনমানুষের দুর্ভোগ সৃষ্টিকারী ভ্যাট
এটা আমরা মানব না। দল এই ব্যাপারে আলোচনা করছে এবং আমরা বিভিন্ন পলিটিক্যাল মিটিংগুলোতে সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি সরকার আমাদের এই আহ্বানে সাড়া না দেয় তাহলে আমরা নিশ্চয়ই জনগণকে সাথে নিয়েই আমরা কর্মসূচিতে যাব। এ সময় ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিলের দাবিও জানিয়েছেন তারা। তাহলে এই টাকা খরচ করে এই পণ্য। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। পণ্য কেনাকাটা ও সেবা নিতে আগের চেয়ে বাড়তি শুল্ক ও করের বোঝার ভারে নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের। বিশেষ করে হোটেলের খাবার, প্রয়োজনীয় ওষুধ, মুঠোফোন সেবায় বাড়তি পয়সা গুণের নাকাল জনজীবন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদন। 40 টাকা লাগে দেখে এক পাতা নিছি না, অর্ধেক 20 টাকা দেয়নি। রাজাবাজারের আনোয়ারা খাতুন পেশায় গৃহকর্মী, বয়সের ভারে নানান রোগে আক্রান্ত, তাই তাকে নিয়ম করেই দ্বারস্থ হতে হয় ফার্মেসির। ওষুধের দাম বাড়ানোর কারণে প্রয়োজনের তুলনায় নিতে হয় অর্ধেক। আমি কম দামের দাম আর খোলা কয় যে মা কম দামের ডাকায়ও, কম দামের ডাকাইলেই বেশি দামের ডাকায়ও না। প্রায় 80টি ওষুধের ওপর ভ্যাট বসানোই হতাশ সাধারণ মানুষ। আমি শুনেছি 79টা বা 69 এরকম মেডিসিনের উপরে ভ্যাট বসানোর কথা, কিন্তু এটা এখন পর্যন্ত আমাদের কান পর্যন্ত আসেনি। আর এখন খালি ওষুধের দাম বাড়ায়, যদি রেমেডি হয় তাহলে বাকি সব কিছুর দাম কমায় দেখ। অন্তত এক বেলাও যার হোটেলে খাবার অভ্যেস, বাড়তি দামের জন্য মুখ ফিরিয়ে নিচ্ছেন সেই সব নিয়মিত ভোক্তারাও। আলু ভর্তা ডাল খেলেও তো 120 টাকা মতন বইলে যেতে জায়গা, আগে 60-70 টাকা খেতাম, 120 টাকা 80 টাকা 100 টাকা দিচ্ছে, কোনো ডাল ভাতে খাওয়ান যায় না। তা আমরা চলবো কীভাবে, আমার ইনকাম কী? আইটেমের উপরে দাম বেড়ে গেছে, যার কারণে আমাদের সমস্যা আর কি, কাস্টমার কম। এখন কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য আমাদের অনেক কিছু বলতে হয়, কিন্তু হঠাৎ করে ব্যাটটা এতটুকু বাড়ার কারণে একটু আমাদের এফেক্টিভ যেমন হবে, ব্যবসায়িক যারা করে, কাস্টমার যারা খেতে আসে তাদেরও একটু সমস্যা হবে। পচনশীল পণ্য ফলও বাদ যায়নি ভ্যাটের থাবা থেকে। ক্রেতাশূন্য দোকানে মাথায় হাত ব্যবসায়ীর। ফলে ট্যাক্স বাড়াইছে, ট্যাক্স বাড়ানোর কারণে এখন সব কিছুর দামই বাইরে গেছে। কাঁচামালের উপরে এভাবে ট্যাক্স বাড়ানোটা ঠিক হয় নাই। কথার ওপরও অস্বাভাবিক ভ্যাট, তাই ক্ষুব্ধ মুঠোফোন ব্যবহারকারীরাও। আমরা যারা জব করি বা যারা ব্যবসাকারীদের প্রতিনিয়ত মোবাইলে কথা বলতে হয় ক্লায়েন্টদের সাথে এবং ওভারসিজ কম্বিনেশন করতে হয়, সেক্ষেত্রে এই চার্জটা অনেক হিউজ হয়ে যাচ্ছে। রোজগারের তুলনায় ব্যয়ের পাগলা ঘোড়াটা লাগামহীন, তারপরও ভ্যাটের বাড়তি চাপে অতিষ্ঠ সাধারণ মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপত্তার অজুহাতে সীমান্তে ভারতীয় কর্মকাণ্ডের বিষয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত। প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গেল কিছুদিন ধরেই নিরাপত্তার কথা বলে সীমান্তে সিসি ক্যামেরা সহ উন্নত প্রযুক্তির ডিভাইস বসিয়েছে ভারত। বিভিন্ন সীমান্তে নিয়ম বহির্ভূতভাবে দিয়েছে কাঁটাতারের বেড়া। তৈরি হয়েছে বিজিবি বিএসএফ উত্তেজনাও। এ অবস্থায় করণীয় ঠিক করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের সাথে আগে যে চুক্তি ছিল তা লঙ্ঘন করে সীমান্তে ৩,২৭১ কিলোমিটারের বেশি কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ভিতরে ৩,২৭১ কিলোমিটার খানে তারা কাঁটাতারের বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে ৮৮৮৫। ২০১০ সাল থেকে ২০২৩ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে ভারতকে এ বিষয়ে বার্তা দেয়া হয়েছে। জাতীয় স্বার্থে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনি কি? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা হলেও সতর্ক আছে প্রশাসন। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, এত চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
আপনার দেশের। এদিকে সীমান্ত নিরাপত্তায় দুই দেশের মধ্যে বোঝাপড়া থাকতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর এ মন্তব্য করেন তিনি। হাই কমিশনার জানান, সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলছে উত্তেজনা। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হলেও সীমান্তে উত্তেজনা এখনো থামেনি। উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে। আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি, সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি। সীমান্ত নিরাপত্তায় উভয় দেশের সংযমী ও সহযোগিতার মনোভাব দেখানোর আহ্বান জানান ভারতের হাই কমিশনার। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়া বাস্তবায়ন হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না। এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন, অর্থনীতি ও সংস্কারের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ক্ষমতায় গেলে দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের নেয়া অর্থনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতিও দেয় বিএনপি। মূলত নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে। এ কাজে পেশি শক্তির পাশাপাশি নিজেদের মালিকানাধীন গণমাধ্যমকেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বৃহৎ এই ব্যবসায়ী গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় স্থানীয় গ্রামবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ছোট্ট এই দোকানটি এখন রেনু বেগমের একমাত্র ঠিকানা। এই দোকানের উপার্জনই তিনি ও তার 2 সন্তানের একমাত্র অবলম্বন। দোকানের একপাশে 2 সন্তান নিয়ে কোনো মতে থাকার ব্যবস্থা। অথচ 2020 সালেও এই দোকানেরই ঠিক বিপরীতে প্রায় 2 বিঘার বড় বাড়ি ছিল তার, যা এখন সিটি গ্রুপের সুউচ্চ সীমানা প্রাচীরের ভেতরে। জমি পুনরুদ্ধারে বিশাল শিল্প গ্রুপটির বিরুদ্ধে মামলা লড়ছেন তিনি। উচ্চ আদালতের রায়ও পেয়েছেন, কিন্তু তারপরও জমি বুঝে পাননি। আমি থাকি টঙ্গরে, আমার জায়গা জমিন সব নিয়ে গেছে সিটি গ্রুপ। বলছে ওদিকে বাড়া যাবি না ওদিকে বাড়া যাবি। আমি বলছি ঠিক আছে, আমাকে 8 দিনের সময় দেন। আমার ঘর ভাঙ্গা ফেলায়, ভাঙ্গার পরে আমি আবার হাইকোর্টে কান্নাকাটি কইরা মানুষের হাতে পায়ে দইরা, হ্যাঁ হাইকোর্ট আমার পক্ষে রায় দিছে। আমার কাগজ সঠিক, তার জন্য আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা যখন জমির মূল্য চাইছি, ওরা আমাদেরকে মারধর করে হাত পা ভাঙছে। আমাদের হাত পা ভেঙে আমাদের হাসপাতাল পাঠায় দিছে। আর ওরা এদিকে আমাদের খালি বাড়িতে, আমার বোন ছিল, আমার বোনের জামাই ছিল, ওদেরকে মারধর করে আমাদের বাড়িঘর ভাঙছে ওরা। সিটি গ্রুপের বিশাল এই সাম্রাজ্যের ভেতরে দাগে দাগে আরো অনেকের জমি এখনো রয়ে গেছে। আমার নানির ঘরে 2 জন সন্তান, যেমন হলো আব্দুল গফুর আর হলো আসিয়া খাতুন, আমার মা। আসিয়া খাতুনের এই জায়গাটা বাদে গফুর মিয়া বিক্রি দিয়ে লাইছে। আর আমার মার জায়গাটা রয়েছে, আসিয়া খাতুনের জায়গাটা রয়েছে। এই জায়গাটা আজ আমাকে দিব 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 দেয় না। এদিকে রেনু বেগমের দোকান থেকে গ্রামের একটু ভেতরের দিকে গেলেই চোখে পড়বে সদ্য নির্মিত সুউচ্চ দেয়াল ঘেরা বিশাল একটি এলাকা। বালু ভরাট করে এলাকাটিতে গড়ে উঠবে সিটি গ্রুপের নতুন শিল্পাঞ্চল। তবে এরই মাঝে এখনো রয়ে গেছে 4টি পরিবার। তাদের যাতায়াতের সরকারি রাস্তার উপর বিশাল এক ফটক লাগিয়ে দিয়েছে সিটি গ্রুপ। এখন যে কোনো মুহূর্তে ভিটামাটি হারানোর শঙ্কায় পরিবারগুলো।
কোম্পানি দরজা বন্ধ করে দিলে তো আমরা সমস্যা। এখন হ্যাঁ ইচ্ছা মতো জমি নিতে চায়, বুঝেননি? ওরা যেই দাম দেয়, হ্যাঁ ওই দাম দিয়ে জায়গা কিনা যায় না, ইয়া ডাবল দাম লাগে বাইরে গিয়ে কিনতে, জমি কিনতে। আপনি তো আগে বালু ফেলাই দিয়ে আমাকে জিম্মি করে ফেলাইছেন, আমার কথা বুঝছেন? আমি তো একার করার নাই পুরোটা, যখন বালু ফেলান করছিলেন। তবে কোনো দখলের অভিযোগ মানতে নারাজ কোম্পানিটির স্থানীয় এই কর্মকর্তা। তাদেরও টিভি চ্যানেল আছে বলে হুমকিও দেন। ওনাদের যদি কারো কমপ্লেন থাকে ওনাদেরকে বলেন প্রপার কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসুক, উই উইল সিট উইথ দেম অ্যান্ড দেন সলভ দি ম্যাটার। শোনেন, আপনাদের মতো আমাদেরও 2টা টিভি চ্যানেল আছে, আপনারা জানেন। স্থানীয় প্রশাসন বলছে, যত বড় প্রতিষ্ঠানই হোক, কারো জমি অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। যত বড়ই হোক না কেন, কোনো কোম্পানি যদি কোনো ব্যক্তি সম্পত্তি তারা বেদখল করে রাখে, সেটা আইনগতভাবে তার দখল করার সুযোগ নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো আইনি তাকে কঠোরভাবে আইনিভাবে আমরা প্রতিহত করব। তারা কথা দিয়েছে যে আমাদের কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে, যে 1 মাসের মধ্যে তারা তাদের কাগজপত্রগুলো উপস্থাপন করবে, একই সাথে আমরাও হিয়ারিং গ্রহণ করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। এদিকে এ ব্যাপারে জানতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। আপনারা নিউজ করেছেন? না, করিনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 8 মিনিটে 159 ভরি গয়না চুরি, তাও আবার দিনে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে। সীমান্ত সম্ভার কমপ্লেক্সের স্বর্ণের দোকানে থেকে অবিশ্বাস্য এই চুরির ঘটনায় অবশেষে 3 জনকে গ্রেফতার করতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে কুমিল্লার একটি গয়নার দোকান থেকে 50 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 3 জানুয়ারি দুপুর 1টা রাজধানীর বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর। এখানে 14 ও 15 নম্বর দোকানে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুম। মাত্র 20 সেকেন্ডে শোরুমের শাটার কেটে 8 মিনিটের মধ্যে 159 ভরি সোনা চুরি করে পালিয়ে যায় একদল চোর। এই ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা হয়। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রকে শনাক্ত করে পুলিশ। শনাক্ত হওয়া চোরদের মধ্যে 3 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। সীমান্ত সম্ভারের যে ঘটনাটি, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে 8 থেকে 9 জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। চোর দল কিভাবে চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় সে তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে। তদন্তের এই পর্যায়ে আমরা আপাতত যে চক্রটি পেয়েছি, এরা আসলে অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে। এরা বিভিন্ন স্থানে সোনার দোকান চুরি এবং মোবাইলের দোকান চুরির ঘটনায় ইতিপূর্বে জেলে গিয়েছে, ধরা পড়েছে, গ্রেফতার হয়েছে। এ ধরনের তথ্য প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে। জড়িত অন্য চোর ও গয়না উদ্ধারে অব্যাহত আছে অভিযান। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, এনআইডি সেবা ইসিতে রাখতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। দেশের ইতিহাসের সর্বকালের সেরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল গুলব্র্যান্সেনের সঙ্গে বৈঠকের সময় এই কথা জানান ডক্টর ইউনুস। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে দেয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানানো হয়েছে। রাষ্ট্রদূত গুলব্র্যান্সেন বলেন, প্রয়োজনীয় সংস্কার করা এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় সরকারের প্রচেষ্টার প্রতি নরওয়ের প্রধানমন্ত্রীর জোরালো সমর্থন রয়েছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছে। স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি জানান, ইসির মূল লক্ষ্য জাতীয় নির্বাচন। শিউলি শবনমের রিপোর্ট। এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে দিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 করে বিগত আওয়ামী লীগ সরকার।
সরকারের অধীনে এনআইডি কার্যক্রম ছেড়ে দেয়া নিয়ে পর্যালোচনায় বসে কমিশন। সেখানে ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা রাখতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে নিজেদের অবস্থান পরিষ্কার করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কিছু থেকে দূরে থাকতে হবে, তবে সরকার চাইলে তার জন্য প্রস্তুত থাকবে কমিশন। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে, তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। এছাড়া ইভিএম মেশিনগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমান কমিশনের অধীনে নেওয়ারও সিদ্ধান্ত হয় সভায়। জরুরি ভিত্তিতে এটার দায়িত্ব বুঝে নিব, রক্ষণাবেক্ষণ করব, তারপরে ভবিষ্যতে ইভিএম সংক্রান্ত যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী এটা ব্যবহৃত হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের ইট ভাটা, গাড়ির কালো ধোঁয়া বন্ধ সহ 9 দফা আদেশও বাস্তবায়ন করার নির্দেশ দেন উচ্চ আদালত। পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন সহ 11 জন বিবাদীকে আদেশ পালনের নির্দেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ। আদেশ বাস্তবায়ন না হলে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। আগামী 26 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। এর আগে রাজধানীর বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি আদেশের মধ্যে 7টি নির্দেশিত কর্তৃপক্ষ বাস্তবায়ন করেনি বলে হাইকোর্টকে জানিয়েছেন আইনজীবী। আদালত শুনানি শেষে আজকে আদেশ দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ বন্ধে বিবাদীদেরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন এবং এর আগে 13/8/2020 যে 9 দফা নির্দেশনা দেওয়া হয়েছিল সেই 9 দফা নির্দেশনাগুলো বাস্তবায়ন করে আগামী 7 দিন পরে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন এবং আদালত এটি আদেশের জন্য রেখেছেন 26 তারিখ। উন্নয়ন বন্দনা গণমাধ্যমের কাজ নয়, বরং গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ গুজব, প্রোপাগান্ডা রোধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমকে। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী আয়োজনে বক্তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। শুরু হলো উন্নয়ন সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের যাত্রা। উদ্বোধনী আয়োজনে বক্তারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণমাধ্যমকে উচ্চকিত হবার সাথে নৈতিকতা বজায় রেখে আগ্রাসনের বিপরীতে সতর্ক থাকার পরামর্শ দেন। We have to work together to build a new Bangladesh. And media is an integral part of this journey. যাতে কোনো কোম্পানি বা কোনো কর্তৃত্ববাদী শাসক উন্নয়নের হ্যামিলনের বাঁশি বাজিয়ে আমাদের জীবন থেকে বা জাতির জীবন থেকে কয়েকটা দশক কেড়ে নিতে না পারে। নতুন এই প্ল্যাটফর্ম অর্থনৈতিক হুমকিকে বিবেচনায় নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। এমন ধরনের ট্রেনিং মডিউল করা দরকার যেটা আমার ইকোনমির একটা কুশন, একটা ব্রিদিং স্পেস দিবে মিডিয়াগুলোর জন্য। কেবল উন্নয়ন নয়, সামাজিক ঝুঁকি মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আরও বেশি কাজ জরুরি বলে মত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। And we also think about think about how fragile the Bangladesh, this Bengal Delta is. নতুন এই প্ল্যাটফর্ম সংবাদ ও সাংবাদিকের মধ্যে সেতুবন্ধন হয়ে কাজ করবে বলে আশাবাদ সবার। গ্লোবাল স্ট্যান্ডার্ডস। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাবন্দী বিডিআর সদস্যদের নিরপরাধ বলে দাবি করেছে ঢাকা জেলা বিডিআর কল্যাণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্য এবং কারাগারে বন্দী বিডিআর সদস্যদের স্বজনরাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে।
একই সঙ্গে 19 জানুয়ারি জামিন শুনানি শেষে অন্যায়ভাবে যাদের কারাগারে আটক রাখা হয়েছে তাদেরকে জামিন দেওয়ার দাবিও জানান তারা। অন্যথায় আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে বক্তারা আরও বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রি বুকিং করা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ডেলিভারি শুরু হয়েছে আজ থেকে। গেল বছর 22 অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশে তাদের আইকনিক মোটরসাইকেলের প্রি বুকিং শুরু করে, যা ব্যাপক সাড়া ফেলে দেশ জুড়ে। এরই ধারাবাহিকতায় রাজধানী তেজগাঁওয়ের ফ্ল্যাগশিপ শোরুমে প্রি বুকিং করা মোটরসাইকেলগুলোর ডেলিভারি শুরু হয়েছে। জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন এলাকায় 9টি এক্সক্লুসিভ ডিলার শোরুম চালু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারি থেকে সারা দেশে আরও কিছু ডিলার পয়েন্ট উদ্বোধন করা হবে। 2023 সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা, জায়গা হয়নি সাকিব লিটনের। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। খেলার খবর। শুধুমাত্র ব্যাটার সাকিবের উপর আস্থা রাখেনি টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দলে সুযোগ পাননি ডানহাতি ব্যাটার লিটন দাসও। বাদ গেছেন পেসার শরীফুল ইসলাম। সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও তানজিম সাকিব। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আকাশুজ্জামানের রিপোর্ট। চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সর্বকালের সেরা তারকা সাকিব আল হাসানের শেষ ইচ্ছে পূরণ হয়নি। বোলিংয়ে নিষিদ্ধ হওয়াতেই কপাল পুড়ল সাকিবের। শুধুমাত্র ব্যাটার সাকিবকে দলে রাখেনি ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। এ দলে সবচেয়ে বড় অঘটন লিটন দাসের সুযোগ না পাওয়া। দীর্ঘ সময় অফ ফর্মে থাকায় তার উপর আস্থা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। সুযোগ পায়নি শরীফুল ইসলামের মতো পেসার। হাসান মাহমুদকেও রাখেনি ক্রিকেট বোর্ড। পাকিস্তান দুবাই টিকিট পেয়ে গেছেন গতিদানব নাহিদ রানা। তার সাথে আছেন তাসকিন মুস্তাফিজ। নাহিদ রানা আমাদের অত্যন্ত একটা বড় সম্পদ। তো আমরা কোনোভাবে চাই না যে তিনি ওভারলোডেড হন। স্পিন বিভাগের নেতৃত্ব থাকবেন রিশাদ হোসেন। নাসুম আহমেদের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। চমক হয়ে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ইনজুরিতে থাকা সৌম্য সরকার পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। দলে আছেন পঞ্চপাণ্ডবের 2 জন, মুশফিক ও রিয়াদ। এছাড়া পাকিস্তান ও দুবাইয়ে যাবেন তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মাঠের লড়াই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তবে লিটন দাসের ফর্ম এতটাই যাচ্ছে তাই সেজন্যই চিরায়ত এই প্রবাদ মানেননি প্রধান নির্বাচক। তারপর অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামর্থ্য রাখবে ভালো কিছু করার, তাই আশা করা হচ্ছে। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের মতে ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন লিটন, আর সাকিবের অভাব পূরণ করার সামর্থ্য নেই কোনো ক্রিকেটারেরই। তবে পারভেজ ইমনকে দলে রাখায় বিসিবিকে বাহবা জানিয়েছেন তিনি। আকাশুজ্জামানের রিপোর্ট।
সাকিব তামিম ও মাশরাফিকে ছাড়া প্রথমবার বড় কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এবারের দলে তারুণ্যকেই প্রাধান্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলে আছেন মাহমুদুল্লাহ মুশফিক। শুধুমাত্র অভিজ্ঞতার বিচারে নয়, পারফরমেন্স দিয়েই দলে জায়গা করে নিয়েছেন তারা। দুইজনই প্রমাণ করেছে যে ব্যাট এবং রানই কথা বলে। সুতরাং আমার মনে হয় তাদের এই শেষ দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদের কথা কি বলবো, যেভাবে সে ওয়েস্ট ইন্ডিজে খেললো, so he is still the fittest and the best player in the side. ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত, তবে তার উপরই আস্থা রেখেছে নির্বাচক কমিটি। তার অধিনায়কত্বের প্রশংসা করলেন ইশতিয়াক আহমেদ। বিপিএলে ছন্দে ফিরবেন বলে আশা তার। He is trying hard. তারও ফর্ম নিয়ে একটু একটা সংশয় ছিল। He is also a tested performer. ওয়ার্ল্ড স্টেজে ভালো খেলেছে, হাইলি প্রমিসিং প্লেয়ার। আমি তাকে একটা গুড লিডার হিসাবে মনে করি। তবে দলে হাসান মাহমুদের অভাব দেখছেন সাবেক এই ক্রিকেটার। মুস্তাফিজকে বাদ দিলে অবাক হওয়ার মতো কিছু ছিল না। সেদিক দিয়ে আমি মনে করি মুস্তাফিজ না হয়ে হয়তোবা হাসান মাহমুদ could have been a good choice. টপ অর্ডারে দারুণ করবেন সৌম্য, তানজিদ, ইমনরা। নাহিদ রানাকে না নেয়ার কোনো উপায় নেই। সব বিভাগে জ্বলে উঠলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাংলাদেশের ইতিহাসের সেরা টুর্নামেন্ট। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। শেষ করছি সহোদর ভাই বোনের পশুপ্রেমের খবর জানিয়ে। চাঁদপুরে অসুস্থ ও অবহেলিত পশু পাখি কুড়িয়ে এনে সেবা দিচ্ছেন দুই ভাই বোন কামাল পাশা ও শান্তা। তাদের পশুপ্রেম দেখে মুগ্ধ প্রতিবেশীরা। ভবিষ্যতে পশু হাসপাতাল গড়ে তোলার স্বপ্নও তাদের। চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাস তিনেক আগে অটোরিকশায় চাপা পড়ে পোষা ছাগলের কোমরের হাড় ভেঙে যায়। হাঁটতে পারত না ছাগলটি। তা দেখে কষ্ট লাগে কামাল পাশা ও তার বোন উম্মে কুলসুমা শান্তার। ভাই বোন মিলে ইউটিউব দেখে আহত ছাগলের জন্য তৈরি করেন একটি হুইল চেয়ার। তাতে চড়ে ছাগলটি ঘুরে বেড়ায় আপন মনে। চাঁদপুর পুরানবাজার লোহারপুল এলাকার কামাল পাশা ও শান্তা অবহেলিত অসুস্থ প্রাণীর ভরসা হয়ে পাশে থাকেন তারা। আনন্দ নিয়েই চিকিৎসা ও সেবা যত্ন করেন পশু পাখির। নিজেরাও পোষেন ছাগল, মুরগি, হাঁস, কবুতর ও কুকুর বিড়াল। অ্যানিমেলের প্রপার ট্রিটমেন্টটা বিশেষ করে আমাদের চাঁদপুর শহরে খুব একটা পাচ্ছি না, আর ওইভাবে ভালো একজন ডাক্তারদের রেসপন্সও পাচ্ছি না যে একটা ভালো ট্রিটমেন্ট দিব। এভাবে আমার প্রায় প্রাণী অনেক সময় দেখা যায় গুরুতর অসুস্থ হয় এবং মারাও যায়। তাদের পশু পাখির প্রতি ভালোবাসার কথা জানান প্রতিবেশীরাও। পশু হাসপাতাল আছে, ওইটাতে গেলাম, যাওয়ার পর তারা ডাক্তাররা দেখে বলে যে এটা রিকভারি করার ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। তারা অনেক শ্রম দেয়, ট্রিটমেন্ট টাকা পয়সা কিছুর দিকে চায় না। অসুস্থ প্রাণীদের হাসপাতালে এনে চিকিৎসা করানোর পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তার। তাদের যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় বা যে কোনো সময় আমাদের হাসপাতাল খোলা আছে, তারা আসলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। তাদের পালিত পশু পাখির মধ্যে রয়েছে 23টি ছাগল, 15টি হাঁস, 15টি মোরগ, 30 জোড়া কবুতর, 11টি বিড়াল ও 12টি কুকুর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পূর্বাচলে প্লট দুর্নীতি, হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হওয়া উচিত, সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা। হঠাৎ ভ্যাট শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী, মূল্যস্ফীতির পাগলা ঘোড়া বেপরোয়া হয়ে ওঠার শঙ্কা। সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত, নিরাপত্তা ইস্যুতে বোঝাপড়া থাকতে হবে ঢাকা দিল্লির। জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে, প্রভাব খাটানো হয় মালিকানাধীন গণমাধ্যমেরও। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।